এবার আর শেখ হাসিনার ফাঁসির আদেশ ঠেকানোর সাধ্য কারণেই এই ব্যাটল অব বাংলাদেশ নামক প্রামাণ্যচিত্রে এই 18 সেকেন্ডের ভিডিও নিয়ে বিবিসি নিজেও যে খুব একটা কনভিন্স নয় সেটা তারা প্রতিবেদনেই বলে দিয়েছে। এই অডিওর আগে পরে শেখ হাসিনা কি বলেছেন তা ইতিমধ্যেই বেরিয়ে গেছে, আপনারা শুনে নিতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। তারা এর আগে দেশের একাধিক থানা লুট করেছে, জ্বালিয়ে দিয়েছে, অস্ত্র লুট করেছে, অন্তঃসত্ত্বা নারী পুলিশকেও তাদের হাত থেকে রক্ষা করা যায়নি। 2024 সালে বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ করছিল না, বরং রাষ্ট্রের ভেতর মব সৃষ্টি করে একটি বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছিল, যা সেই সরকার থামানোর চেষ্টা করেছে। কিন্তু এত অপকর্মের পর ইউনূসের বিরুদ্ধে বিবিসির কিছু বলার নেই মনে হয়, তাই না? জুলাই সন্ত্রাসের আদ্যপান্ত নিয়ে কাজ শুরু করেছিলাম, তার মধ্যে হঠাৎ বিবিসির এই ধামাকা প্রতিবেদন। বিবিসি মানে অথেন্টিক এবং বিবিসি মানেই হচ্ছে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া খবরাদি। সুতরাং সেই বিবিসি যখন বাংলাদেশকে নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করে তখন দেশের সকল পক্ষ নড়েচড়ে বসে। 9 জুলাই 2025 তারিখে বিবিসির প্রামাণ্যচিত্র ব্যাটল ফর বাংলাদেশও বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। ডক্টর ইউনূস ও তার পক্ষের লোকজনদের জন্য ঈদ উল জুলাই এনে দিয়েছে এই রিপোর্ট। ঈদ উল জুলাই, তারা নতুন জামা কিনেছে, যমুনা সহ প্রধান উপদেষ্টার দপ্তরের কামরায় কামরায় সেমাই কিংবা শ্যাম্পেন কিছু না কিছু তো নিশ্চিত খোলা হয়েছে উদযাপনের জন্য। আর আওয়ামী লীগ সহ শেখ হাসিনা পক্ষের লোকেরা এই রিপোর্টটি নিয়ে খুবই ডিফেন্সিভ হয়ে উঠেছে দেখতে পাচ্ছি। অথচ এই অডিও প্রকাশ হয়েছে আরো আগেই, এমনকি যুদ্ধাপরাধী পক্ষের আইনজীবী অধুনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর বেশ কিছুদিন আগেই এই অডিও নিয়ে বেশ শোরগোল তুলে হালে খুব একটা পানি পাননি। এখন যেহেতু বিবিসি সেটা বলছে এবং তাদের প্রযুক্তি বিশারদদের দিয়ে পরীক্ষা করিয়ে শেখ হাসিনার গলা সম্পর্কে নিশ্চিত হওয়ার কথা বলছে, সেহেতু এবার আর শেখ হাসিনার ফাঁসির আদেশ ঠেকানোর সাধ্য কারণেই প্রাইম প্রমাণ হচ্ছে এই অডিও। এর আগেও জাতিসংঘ এই অডিওর জিকির করেছিল তাদের রিপোর্টে, ফলে সকল জায়গায় সরকারের চাওয়ার এরকম কাকতালীয় মিল থাকায় আজকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আগেই মানুষের সম্মতি আদায় করে নেওয়া গেল যে শেখ হাসিনাকে ফাঁসি দিলে তারা কিছু বলবে না। কিন্তু এই প্রতিবেদন, এই অডিও, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির আগের দিন এরকম একটি মোক্ষম প্রমাণ শেখ হাসিনার বিরুদ্ধে হাজির করা, সবকিছু তো আসলে বিশ্লেষণের দাবি রাখে না? আসুন সেই চেষ্টাটা করে দেখা যাক। আমরা ফিরে যাব 5 আগস্ট 2024 তারিখে ঢাকার যাত্রাবাড়ি থানায়, যখন হাজার হাজার উন্মত্ত এবং সহিংস জনতা ঘিরে ফেলছে এই থানাকে। তারা এর আগে দেশের একাধিক থানা লুট করেছে, জ্বালিয়ে দিয়েছে, অস্ত্র লুট করেছে, আগুন দিয়ে পুড়িয়ে পুলিশ হত্যা করেছে, অন্তঃসত্ত্বা নারী পুলিশকেও তাদের হাত থেকে রক্ষা করা যায়নি। এই জনতা সেই যাত্রাবাড়িতেই এর আগে পুলিশদেরকে হত্যা করে উল্টো করে ঝুলিয়ে রাখার প্রশিক্ষণ নিয়েছে। এই জনতা কারা? যাত্রাবাড়ি এবং তার আশেপাশের এলাকা থেকে আসা মাদ্রাসার ছাত্ররা, এবং তাদের সঙ্গে যে সাধারণ মানুষের কেউ কেউ ছিল না তা কিন্তু বলছি না, কিন্তু বেশিরভাগই এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছাত্র। হতে পারে তাদের ভেতর প্রশিক্ষিত জঙ্গিও আছে। ও বাংলাদেশে তো জঙ্গি নাই, এই কয়েকদিন ধরে কিন্তু এই কথাটা বারবার শোনা গেছে। আমাদের মালয়েশিয়া যখন জঙ্গি ধরেছে তখন কিন্তু বাংলাদেশ থেকে বারবার বলেছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। যাই হোক, তারা যখন থানা ঘিরে ফেলেছিল তখন থানার গেটে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি এবং অনেক সেনা সদস্য, কিন্তু হঠাৎই রহস্যময়ভাবে এই সেনাবাহিনীর সাজোয়া যানসহ সেনা সদস্যরা এই থানাটিকে ওভাবে হাজারো উন্মুক্ত জনতার সামনে অরক্ষিত রেখে সেখান থেকে সরে পড়েন। পুলিশ সদস্যদের অনেকেই ছাদের উপর দাঁড়িয়ে আছে, সেই ছবিও আমরা দেখেছি। তারা কোণঠাসা, ক্লান্ত এবং মৃত্যু ভয়ে তারা একজোট হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা এখনো জানি না সেদিন যাত্রাবাড়িতে আসলে কতজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছিল এবং তাদের কাছ থেকে লুট করা অস্ত্রের পরিমাণই বা কত।
সে অস্ত্র কোথায় আছে? বিবিসি রিপোর্ট থেকে এসব তথ্য আমরা জানতে পারিনি। বিবিসি রিপোর্ট বলছে এই সময় পুলিশ নিরস্ত্র জনতার উপর গুলি চালিয়েছে, যার নির্দেশ শেখ হাসিনা তথা প্রধানমন্ত্রীর কাছ থেকেই এসেছিল। প্রমাণ হিসেবে তারা 18 সেকেন্ডের একটি অডিও সরবরাহ করেছে। এই 18 সেকেন্ডে শেখ হাসিনা বলেছেন যে তিনি আগেই বলে দিয়েছিলেন যে লিথেল উইপন ব্যবহার করার জন্য। এর আগেও তার কোনো কথা নেই, এর পরেও তার কোনো কথা নেই, মানে এই অডিওতে। এখানে থামি একটু, তাহলে আরো কিছু কথা বলে আবার এখানে ফিরবো। শুধু বলে রাখি যে এই ব্যাটল অফ বাংলাদেশ নামক প্রামাণ্যচিত্রে এই 18 সেকেন্ডের ভিডিও নিয়ে বিবিসি নিজেও যে খুব একটা কনভিন্স নয় সেটা তারা প্রতিবেদনেই বলে দিয়েছে। আমিও এখন আর এই অডিও ভিডিও নিয়ে প্রশ্ন তুলব না, কারণ দেশের মানুষ তথা বিদেশের মানুষ সকলকেই বিবিসি যেটা বিশ্বাস করাতে চেয়েছে সেটা তারা সফলভাবে করতে পেরেছে। প্রশ্ন তুলে তাই কোনো লাভ নেই। আমি প্রশ্ন তুলতে চাই যে ধরুন শেখ হাসিনা ক্ষমতায় নেই, ডক্টর ইউনূস তখন ক্ষমতায়, তিনি ওই বিশাল পুলিশ সদস্যদের, মানে ওই পুলিশ সদস্যদের আত্মরক্ষার জন্য কিংবা বাকি ফোর্সকে দিয়ে ওই পুলিশ সদস্যদের উদ্ধারের জন্য কোন পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিতেন বা কি করতেন, কি নির্দেশ তিনি দিতেন? ও আমরা তো আবার যাত্রাবাড়িতে তখন কোনো পুলিশ বা সেনা ফোর্স দেখিনি যারা ওই পুলিশদেরকে, মানে আটকে পড়া পুলিশদেরকে উদ্ধার করতে গিয়েছেন। তাহলে শেখ হাসিনা কাদেরকে নির্দেশ দিলেন লিথাল মানে ফোর্স ব্যবহারের জন্য? এই প্রশ্ন মামুলি হয়ে গেল। আসলে মূল প্রশ্ন হলো একজন রাষ্ট্রনায়ক হিসাবে শেখ হাসিনার বা রাষ্ট্রের প্রধান হিসাবে রাষ্ট্রকে এই ভয়ঙ্কর মবের হাত থেকে রক্ষার জন্য যে কোনো সরকার প্রধানেরই কাছ থেকেই কি এরকম নির্দেশনা আসার কথা ছিল না, নাকি এর চেয়ে ভিন্ন কোনো নির্দেশনা আসতে পারত? তর্ক করতে গেলে তো আপনাকে এসব বিষয়ে কেউ গুরুত্ব দিতে হবে না? আচ্ছা বাদ দেই, 2016 সালে ফিরে যাই। এই জুলাইয়ের 1 তারিখেই 2016 সালে বাংলাদেশে ঘটে ভয়ঙ্কর জঙ্গি হামলা গুলশানের হোলি আর্টিজান ক্যাফেতে। 22 জন মানুষ মারা যায়, যার মধ্যে 17 জনই বিদেশি নাগরিক। আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বিবিসির এই অডিও শেখ হাসিনার কণ্ঠ নয় বলে অস্বীকার করা হয়নি, বরং বলা হচ্ছে যে এটা 2024 সালের অডিও নয়, বরং এই হোলি আর্টিজানে জঙ্গিদের জিম্মি করে রাখা দেশি বিদেশি নাগরিককে মুক্ত করার সময় শেখ হাসিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশ প্রদান করেন। বিষয়টিকে কি যৌক্তিক মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয়। দেখুন, আপনি যদি ইউনূস বাহিনীর মতো কাছা খুলে না নাচতে শুরু করে থাকেন বিবিসির এই রিপোর্ট পড়ে, তাহলে আপনার মনে আওয়ামী লীগের কাছ থেকে আসা এই দাবিকে অসত্য বলে মনে হবে না। এর পেছনে যুক্তি হলো বিবিসি এবং ইউনিসীয় বাহিনী শেখ হাসিনার নির্দেশনার মাত্র 18 সেকেন্ড প্রকাশ করেছে, বাকিটুকু করছে না। শেখ হাসিনা মাত্র 18 সেকেন্ড কথা বলার মানুষ, আগে পরে তিনি আরো 18টি কিংবা 180টি বাক্য বলবেন, এটাই তো তিনি, এরকমটাই তো আমরা তাকে চিনি, তাই না? তাহলে ভাইরা আমার, সরকারের উচিত সেই আগে পরের বাক্যগুলো প্রচার করা উচিত না? এই অডিওর আগে পরে শেখ হাসিনা কি বলেছেন তা ইতিমধ্যেই বেরিয়ে গেছে, আপনারা শুনে নিতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। কিন্তু বিবিসি তাদের প্রতিবেদনে বলে দিয়েছে যে এই 18 সেকেন্ডের প্রতিবেদন দিয়ে কিছুই প্রমাণ হয় না। আসলে বিবিসি তো জানে না এই 18 সেকেন্ডের অডিওকে রিপোর্ট আকারে প্রচার করে বিবিসি ডক্টর ইউনূস ও তার সন্ত্রাসের সঙ্গীদের বাবার কাজটি করে দিয়েছে, কারণ এর মাধ্যমে এই 18 সেকেন্ডের অডিও দিয়ে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা যাবে বলে ডক্টর ইউনূস এবং তার সঙ্গীরা মনে করছেন। এবার যেখানে থেমেছিলাম সেখানে ফিরে যাই। আমি আসলে বলতে চাইছি যে 2016 সালের 1 জুলাই নয়, এই 18 সেকেন্ডের অডিও যদি 2024 সালের 5 আগস্টেও ঘটা যাত্রাবাড়ির নৃশংসতার প্রেক্ষিতেও শেখ হাসিনার নির্দেশ হিসেবে এসে থাকে, তাহলে সেটা কি রাষ্ট্রকে রক্ষার, এতগুলো পুলিশ সদস্যকে রক্ষা, এমনকি সাধারণ নাগরিকের জীবন রক্ষার জন্য বৈধ নির্দেশ হিসেবে আমরা দেখতে পারি কিনা বলেন তো? মনে রাখতে হবে যে রাষ্ট্র আক্রান্ত হয়েছিল, রাষ্ট্রের পুলিশ আক্রান্ত হয়েছিল এবং যে কোনো সময় সেখানে রক্ত গঙ্গা বয়ে যেতে পারত বলে আমরা দেখেছি, আমরা জানি। আর এই কারণেই আমাদের প্রয়োজন 18 সেকেন্ডের আগে এবং পরে এই অডিওতেই শেখ হাসিনা কি বলেছিলেন, কি নির্দেশ দিয়েছিলেন, কি আলোচনা করেছিলেন, কার সঙ্গে কথা বলেছিলেন, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদের তিনি কি আসলে বলেছিলেন বা কি বলেছিলেন আসলে, সেটা জানাটাও আমাদের জন্য
খুব জরুরি হয়ে পড়ে। বিবিসি এসব আগে পরের কথা কেন জানতে চাইল না, শুধুমাত্র এই 18 সেকেন্ডের অডিওকেই তারা অকাট্য প্রমাণ হিসাবে মেনে নিয়ে বিবিসির মতো প্রতিষ্ঠান এরকম একটি স্কুপ প্রচার করে দিল বিশ্বময়? সে প্রশ্ন আমরা না তুললেও কোথাও না কোথাও থেকে তো নিশ্চিতভাবে তোলা হবে। আমরা অপেক্ষা করি সে পর্যন্ত, নাকি বলেন? কারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে, তাদের বাংলাদেশি অংশীজনদেরকে আমরা ভালো করেই চিনি। তাজুল ইসলামের নাম তো আমরা আগেই বলেছি, কিন্তু যে ব্রিটিশ আইনজীবী এবং এর পেছনে কাজ করছেন তিনি কিন্তু একসময় যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের পক্ষেও লবিস্ট হিসেবে কাজ করেছেন, তাদের জন্য আইনি সহায়তা দিয়েছেন। সেই ব্রিটিশ আইনজীবী ভদ্রলোকই এখন ইউনূস সরকারের পেইড অ্যাডভাইজার। তার পরিকল্পনা অনুযায়ী তৈরি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার। এমনকি শেখ হাসিনার পক্ষে সরকার নিযুক্ত আইনজীবীও যখন বলছেন যে এই আদালতের কোনো বৈধতা নেই, কারণ 2024 সালে বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ করছিল না, বরং রাষ্ট্রের ভেতর মব সৃষ্টি করে একটি বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছিল, যা সেই সরকার থামানোর চেষ্টা করেছে। ফলে এটি যে কোনো বিচারের প্রক্রিয়া নয়, এটি স্পষ্টতই রাজনৈতিকভাবে শেখ হাসিনা এবং তার দলকে মাঠ ছাড়া করার প্রকল্প, তাতে কোনো সন্দেহ নেই। মজার ব্যাপার হলো এই আদালতে প্রথমে শেখ হাসিনাকে গণহত্যাকারী বলা হলেও সেটা প্রমাণ করা যাবে না বলেই তাকে এখন মানবতার বিরুদ্ধে অপরাধী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়ার সকল আয়োজন চলছে। 2024 সালের জুলাই সন্ত্রাসের মতো ঘটনা কি বাংলাদেশেই প্রথম ঘটেছিল? এর আগে বা পরে এরকম কোনো ঘটনা অন্য কোনো দেশে ঘটেনি? ঘটেছে তো। খোদ আমেরিকাতে 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলে মব হামলার সময় আমেরিকা কি করেছিল বলুন তো? রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ পেয়ে গুলি চালিয়ে মব ঠেকানো হয়নি? হয়েছে তো। কেউ কি সেজন্য তখনকার প্রেসিডেন্ট জো বাইডেনকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করেন? করেন না তো, তাই না? আচ্ছা, এই যুক্তরাজ্যে মানে বেশ কয়েক দফা দাঙ্গা হয়। আমাদের মনে থাকার কথা সেই জুলাই আগস্ট মাসেও এখানে একটি দাঙ্গা চলছিল। ধরুন তখন সেই দাঙ্গা চলাকালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যদি কেউ বিবিসি ভবনে আগুন দিত, প্রধানমন্ত্রীর ভবনে হামলা করত, তাহলে কি তারা পুলিশকে বলতো গোলা বারুদ ব্যবহার করো না? সেজন্য প্রধানমন্ত্রীকে কি দেশের এই বিপুল গণতন্ত্র মনা জনতা বাহাবা দিত মনে করেন? না, বরং যুক্তরাজ্যে ঘটা দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী ঋষি সুনাককে কিংবা এর আগের সরকার প্রধানকেও মানুষ প্রশংসা করেন এবং সব সময় তাদেরকে এটি প্লাস হিসাবে দেখা হয়। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে বিপরীত হবে কেন? একজন দায়িত্বশীল রাষ্ট্র পরিচালক যদি রাষ্ট্র রক্ষার তাগিদে কোনো নির্দেশনা দেন, তাকে কেন ভিন্ন চোখে দেখা হবে? কারণ নির্দেশদাতা শেখ হাসিনা বলে, তাই তো? 2024 সালের 5 আগস্ট তারিখে যাত্রাবাড়ি থানা ঘেরাও করে মব আসলে কি করতে চেয়েছিল? তারা চেয়েছিল যাত্রাবাড়ি থানার সকল পুলিশকে জবাই করে টাঙিয়ে রাখতে, কেপিআই ভবনগুলো পুড়িয়ে দিতে, যেমন বিটিভি, মেট্রো রেল ভবন আমি বলেছি, ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ন্ত্রণে নিতে, বিটিভি ভবন দখল করে তারা ঘোষণা দিতে চেয়েছিল মানে সরকার পড়ে গেছে। এগুলোর সবগুলোই তারা সেদিন করেছিল, কিন্তু সেদিনের জন্য একমাত্র দোষী কে? শেখ হাসিনা। খুব সোজা এবং সরল হিসেব কিন্তু এই ইউনূস পক্ষীয়দের, তাই না? কিন্তু 2024 জুলাই আগস্টকে এখনকার সময় নিয়ে আসি যদি আমরা আলোচনার সুবিধার্থে, আজ বাংলাদেশে একজন অনির্বাচিত ব্যক্তি ডক্টর ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বসে আছেন। তার কোনো নির্বাচন নেই, কোনো জনগণের ভোট নেই, কোনো রাজনৈতিক সংগঠন নেই, তবু তার বিরোধীদের অর্থাৎ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে তিনি পুরো রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়েছেন। কেবলমাত্র এই মুহূর্তে দেশের প্রায় প্রতিটি কারাগারে সব মিলিয়ে প্রায় 5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক রাখা হয়েছে বিনা বিচারে। জেলের ভেতর আত্মহত্যার ঘটনা ঘটছে, আর হার্ট অ্যাটাকে জেলের ভেতর মৃত্যু তো আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য দুধভাত হয়ে গেছে। ভেবে দেখুন, এই ইউনূস কিনা দোষ দিচ্ছেন শেখ হাসিনাকে লিথেল উইপন ব্যবহারের নির্দেশ প্রদানের জন্য। রাষ্ট্রের একটি ভয়ঙ্কর দিনে যে নির্দেশ দেওয়া হয়েছিল বলে আমাদের শোনানো হচ্ছে 18 সেকেন্ডের একটি অডিও ক্লিপ থেকে, আর তখন ছিলেন শেখ হাসিনা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, জননির্ভর। আপনি যদি সেটা নাও মানেন, তাহলেও শেখ হাসিনাকে তো সাংবিধানিক একজন সরকার প্রধান মানতে হবে আপনাকে, তাই না? বিবিসির ভাষ্য মতে এই বৈধ প্রধানমন্ত্রীর দেশ এবং দেশের মানুষকে রক্ষার জন্য সেনাবাহিনী বা পুলিশকে নির্দেশনা দেওয়া হয় ক্র্যাকডাউন করার জন্য।
কিন্তু এত অপকর্মের পর ইউনূসের বিরুদ্ধে বিবিসির কিছু বলার নেই মনে হয়, তাই না? কারণ বিবিসি তো এই রিপোর্টে ডক্টর ইউনূস সম্পর্কে এই প্রশ্নগুলো তোলেননি। তুলেছে কি? একজন সরকার প্রধানের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণের জানমাল রক্ষা করা, রাষ্ট্রের অবকাঠামো রক্ষা করা। যখন রাষ্ট্র আক্রান্ত হয় তখন মানবিকতা দেখিয়ে নয়, বরং দৃঢ় সিদ্ধান্ত নিয়ে জনগণকে বাঁচাতে হয়। শেখ হাসিনা সেটাই বিগত জুলাই মাসে করেছিলেন। আজ তাকে ফাঁসি দেওয়ার জন্য ইউনূসগং আন্তর্জাতিক মহলে তথা জাতিসংঘ এবং বা বিবিসিকে দিয়ে শেখ হাসিনার অডিও ক্লিপ অসত্য আর অপতথ্য প্রচার করতে চাইছে। দেশের মানুষ তো জানে ঘটনা কি। এবার বিদেশিদের কনভিন্স করতে হবে। আফটার অল পয়সাটা তো বিদেশ থেকে এসেছিল, তাই না? বিদেশিদের মুখ থেকে কিছু বের হলেই শেখ হাসিনার বিচারে তা অকাট্য প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে, এটাই হয়তো উদ্দেশ্য। কিন্তু এই বিদেশিরাই তো বলেছিল 21শে আগস্ট তারেক রহমান ও খালেদা জিয়া শেখ হাসিনাকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত। বিদেশিরাই তো বলেছিল ডক্টর ইউনূস গরিবদের উপর উচ্চ সুদে ঋণ দিয়ে ব্লাড সাকিং ব্যাংকার হিসেবে পরিচিত হয়েছে। সেগুলো কি ইউনূসপন্থীরা বা ইউনূস পক্ষীয়রা গ্রহণ করবেন, নাকি শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বিদেশিরা যা বলবে সেটাই গ্রহণযোগ্য, বাকি সব অগ্রাহ্য? সত্যি বলতে কি, ডক্টর ইউনূস এবং তার বশংবদ আদালতে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে এত কিছু করার দরকার ছিল না। তারা তো ইতিমধ্যেই সরকার পরিচালনা করছে মিথ্যা এবং জালিয়াতির উপর ভিত্তি করে। এখন তারা চাইলে একটি ভুয়া সাক্ষী, ভুয়া অডিও কিংবা জাল করা কাগজ দেখিয়ে ফাঁসি দিয়ে দিতে পারে। অগাস্ট মাস আসছে, এই উদ্দেশ্যে বিচারের গতি আরো বাড়িয়ে দিয়েছে। যে কোনো সময় রায় একটা দিয়ে দিলেই হবে। বিচারের রায় আসলে লেখাই আছে, এখন বাকি শুধু নাটক করে সেই রায়টি ঘোষণা, যেন মনে হয় বিচার হয়েছে। কিন্তু এর জন্য বিবিসি কিংবা জাতিসংঘের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সুনাম কেন ক্ষুণ্ণ করতে হবে বলুন তো? একই কুমিরের বাচ্চা বারবার দেখানোর মতো করে একটি অডিও ক্লিপ, যা কিনা মাত্র 18 সেকেন্ডের, সেটি বারবার একাধিক পক্ষকে দিয়ে প্রচারের মাঝে যেটা কি এই কদিন পর পর উত্তেজনা সৃষ্টি, তো সেই হিসাবে তারা কিন্তু সফল হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা প্রধান উপদেষ্টার খানসামারা খুব উত্তেজিত এটা নিয়ে। এমনিতেই অনেক বড় হয়ে গেল ভিডিওটি। একটি প্রশ্ন দিয়ে শেষ করি, রাষ্ট্রের পক্ষে দাঁড়ানো কি অপরাধ? এই ডক্টর ইউনূস বা তার মব বাহিনীর মতো করে দাঁড়ানো নয়, প্রকৃত মবের হাত থেকে রাষ্ট্রকে রক্ষার জন্য দাঁড়ানোর কথা বলছি আমি। কারণ বিবিসি আজকে যা বলছে, মানে ব্যাটল অফ বাংলাদেশ বিগত জুলাই আগস্ট মাসে সত্যি তো হয়েছিল না? বাংলাদেশে তো জুলাইয়ে ভয়ঙ্কর মব সৃষ্টি করে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা হয়েছিল। রাষ্ট্র এক দানবীয় মব বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছিল, আর শেখ হাসিনা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করা হয়েছিল তাদেরই হাত দিয়ে, এবং আজ তাকেই এর জন্য দায়ী করা হচ্ছে। কিন্তু পাল্টা যদি বলি, আজকে আওয়ামী লীগ দমনের নামে ডক্টর ইউনূসের সকল পদক্ষেপ যদি বৈধ হয়, অন্যায় না হয়, তাহলে সেদিন বিগত জুলাই আগস্ট মাসে দেশটাকে রক্ষা করার জন্য শেখ হাসিনার পদক্ষেপকে আপনি কোন বিচারে অন্যায় আর অপরাধ হিসেবে সাব্যস্ত করবেন বাবা জীবন? একটি 18 সেকেন্ডের অডিও ক্লিপ দিয়ে একটি রাষ্ট্রের সরকার প্রধানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা যায় না, বিশেষ করে যখন সেই অডিও 8 বছর আগের এবং সেটিও রাষ্ট্রকে রক্ষারই আরেকটি প্রেক্ষাপটে ঘটনা, একটি ভয়ঙ্কর ঘটনার সময়ে ধারণ করা। আমি তো দেখতে পাচ্ছি যে যতবার এরকম শেখ হাসিনাকে দোষী প্রমাণ করতে গিয়ে নানা উত্তেজনাকর তথ্য এবং তত্ত্ব হাজির করছে ডক্টর ইউনূস এবং তার খানসামারা, ততবার হাস্যকর হয়ে যাচ্ছেন তারা মানুষের কাছেই। আমি দেখতে পাই মানুষ বুঝতে পারছে কে রাষ্ট্রকে বাঁচাতে চেয়েছিল আর কে রাষ্ট্রের মৃত্যু চেয়েছিল। বাংলাদেশ বেঁচে আছে নাকি মৃত, সেটা আপনারা সিদ্ধান্ত নিন। আমি আর কি বলবো, সব তো বিবিসি বলে দিচ্ছে। ভালো থাকুন।